अर्ज किया है कि वो हवा, वो सुकून कहीं और नहीं मिलता। वो हवा, वो सुकून कहीं और नहीं मिलता। मिलाते हैं बहुत शहर, मिलाते हैं बहुत शहर, मगर लखनऊ सा नहीं मिलता। 100 চাকার বাহনে চেপে এবারে পাড়ি দিলাম নবাবের শহর লখনউ। বহু ঐতিহাসিক ঐতিহ্য ঘেরা এই শহর উত্তরপ্রদেশের রাজধানী। কখনো 2 চাকার বাহনে চেপে, আবার কখনো পাতাল রেলে ঘুরে বেড়াবো লখনউ শহরে। খাবো রকমারি খাবার, অবশ্যই তোমাদের উপায় বাতলে দেব কিভাবে অনেক কম খরচে তোমরা ঘুরে ফেলতে পারবে এই শহরটিকে। 3 দিন 4 রাতের এই জমজমাটি ট্রিপ থাকবে 2টি পর্বে, তাই বিস্তারিতভাবে দর্শনীয় স্থান এবং খরচসমূহ জানার জন্য তোমাদের দেখতে হবে এই 2টি ভাগ। তবে আর দেরি কেন, চলে এসো আমার সাথে এই সফরে। এর আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা লখনউতে কোথায় ছিলাম, তার লিংকটি দেওয়া থাকবে ডেসক্রিপশনে। লখনউ স্টেশন থেকে বেরিয়েই দেখি সামনে বিশাল ট্রাফিক, আর উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো। অত্যন্ত ব্যস্ত শহর এই লখনউ। ইন্টারনেট থেকে একটা স্কুটি রেন্টের নাম্বার পাই, সেখানেই যাবার জন্য অটো ধরি। তোমাদের প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু টুরিস্ট দেখে তারা প্রচুর চার্জ করে। সো তোমাদের বার্গেনিং স্কিল প্রচন্ড ভালো হতে হবে, তবেই এই লখনউ শহরে তোমরা সস্তায় ঘুরতে পারবে। স্কুটিটা নিয়ে প্রথমেই প্ল্যান ছিল আমরা ব্রেকফাস্ট করব, কিন্তু সময় না হওয়ায় ডিরেক্টলি একদম মাঠে নেমে পড়ি। স্কুটি রেন্ট লেগেছিল 800 করে পার ডে, আর সাথে থাকবে তোমাদের যা পেট্রোল খরচ করবে সেই পেট্রোলের খরচ। শুরু করেছিলাম গোমতী নদীর সেতু দিয়ে। গোমতী নদী গঙ্গার একটি উপনদী। হিন্দু বিশ্বাস অনুসারে এই নদীটি ঋষি বশিষ্ঠের কন্যা। একাদশীতে গোমতীতে স্নান করলে পাপ ধুয়ে যায় বলে অনুমান করা হয়। এই পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে ঋষি দুর্বাসার সেবা করেছিলেন বলেও মনে করা হয়। তার একদম পাশেই ছিল তিলিওয়ালি মসজিদ। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে সুলতান আলী, যিনি আওধ প্রদেশের গভর্নর ছিলেন, তিনি এটি তৈরি করেছিলেন। এর অনতি দূরেই অবস্থিত ছিল রুমি দরওয়াজা। এটি হচ্ছে উত্তরপ্রদেশের লখনউয়ের বড় ইমামবাড়া এবং ছোট ইমামবাড়ার মাঝখানে অবস্থিত। 1784 সালে নবাব আসফ উদ্দৌলার শাসন আমলে নির্মিত হয়। এটি আওধি স্থাপত্য বা লখনউ স্কুল অফ আর্কিটেকচারের একটি চমৎকার উদাহরণ। এটি আওধের নবাবরা মুঘল স্থাপত্য শৈলী সংরক্ষণের জন্য এবং নতুন শৈলী এবং উপকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তৈরি করেছিলেন। উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী আকর্ষণগুলোর মধ্যে একটি রুমি দরওয়াজাকে তুর্কি গেটও বলা হয়। এই জায়গাটি এএসআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল লখনউয়ের আওয়াধি স্পেশাল খাবার, তার সম্পূর্ণ মেনু দেওয়া থাকলো। আমরা গিয়েছিলাম টুন্ডে কাবাবি রেস্টুরেন্টে। দেখো, এত খাবার আমরা নিয়ে ফেলেছিলাম, যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই শেষের দিকে খেতে বেশ বেগ পেতে হয়েছিল। তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এখানে খাবার দাবারের কস্টিং কিন্তু যথেষ্ট কম। লখনউয়ের বিখ্যাত জায়গা টুন্ডে কাবাবি, সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম এবং লাঞ্চ করার পর আমরা অনেক কিছু খেয়েছি।
কিন্তু বিল হয়েছে মাত্র 785। মানে সত্যি এত কম বিল হবে ভাবিনি। মানে বিরিয়ানি থেকে শুরু করে, কাবাব থেকে শুরু করে, এবং মানে সেই শাহি টুকরা যা যা আইটেম হয় সমস্ত কিছু পেয়েছি, স্টিল প্রচুর কম দাম। তো অবশ্যই এই জায়গাটা রেকমেন্ডেড এবং এটা যথেষ্ট ফেমাস জায়গা। তোমরা এসো এবং এখানে এসে লাঞ্চ করে যাও যে কোনো একদিন। এবার যাব ফার্দার যে জায়গাগুলো বাকি আছে সেগুলো কভার করার জন্য। এবার পৌঁছালাম লখনউয়ের রেসিডেন্সি কমপ্লেক্সে। এখানে অনেকগুলি দেখার জায়গা আছে। বেশ অনেকটা সময় লাগবে এই জায়গাটি সম্পূর্ণ ঘুরে দেখার জন্য। এই কমপ্লেক্সটি নবাব আসাফউদ্দৌলা এবং নবাব দ্বিতীয় সাদাত আলী খানের রাজত্বকালে 1780 থেকে 1800 সাল পর্যন্ত নির্মিত হয়েছিল। এই যুগের স্থাপত্য দক্ষতার প্রমাণস্বরূপ এই ভবনটি মূলত 3 তলা বিশিষ্ট একটি কাঠামো নিয়ে গঠিত ছিল, যার উপরে পতাকার দণ্ড বহনকারী একটি টাওয়ারও ছিল, যেখান থেকে স্বাধীনতার আগে ধারাবাহিক ইউনিয়ন জ্যাকগুলি ওড়ানো হতো। এই সম্পূর্ণ কমপ্লেক্সটির ভেতরে ব্যাংকোয়েট হল, ট্রেজারি, ডক্টর ফেয়ারের বাড়ি, গির্জা, একটি মসজিদ এবং অন্যান্য আরও স্থাপনা লক্ষ্য করা যায়। পরবর্তীতে ঘর, বাগান, ব্যারাক এবং আস্তাবল, যা সম্মিলিতভাবে একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স তৈরি করেছিল। লখনউয়ের বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে দেখতে চলে ব্রিটিশদের এখানে রেসিডেন্সিতে। এটি ছিল ব্রিটিশদের কার্যালয় এবং প্রশাসনিক বিভিন্ন কাজকর্মের জায়গা। দেখুন, এই দিকটায় আছে ট্রেজারি বিল্ডিং এবং সাথে আছে নেটিভ অফিসারদের থাকার জায়গা। আর সবার আগে দেখাই আপনাদের মূল ফটকটা ঠিক এই সামনেটা দিয়ে আমরা ঢুকলাম। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এবং এখানে ঢুকতে 25 টাকা করে টিকিট এবং ফরেনারদের জন্য 300 টাকা। তবে অনলাইনে যদি কাটো তাহলে লাগবে মাত্র 20 টাকা। তো এই জায়গাটা ছিল নেটিভ অফিসারদের থাকার জায়গা এবং তার ঠিক অপোজিটেই আছে এই রেসিডেন্সি ট্রেজারি বিল্ডিং। ট্রেজারি বিল্ডিংয়ে একটা অদ্ভুত জিনিস দেখো, এই যে দেখছো বড় বড় গর্ত, এগুলো যখন সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় সিপাহীরা অ্যাটাক করেছিল, এখানে কামান এবং গুলির ছিদ্র পর্যন্ত এখানে রয়েছে এবং কামান গোলা এখানে বিদ্ধ করা হয়েছিল। তো সত্যি এখানে আসলে বিশেষ করে ইতিহাস যে কিভাবে সাক্ষী বহন করে এবং মানে মনে করলে যে হ্যাঁ এই রকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আজ থেকে প্রায় 1857 সালে যখন এই ঘটনাটা ঘটে। সত্যি মানে দেখলে অদ্ভুত লাগবে। এই এখনো পর্যন্ত এই স্ট্রাকচার ভীষণই স্ট্রংভাবে আছে, এত গোলাগুলি কামান থাকা সত্ত্বেও। তো এই বর্তমানে কিছু কিছু সংস্কার এই বিল্ডিংটাতে করা হয়েছে, তাছাড়া ম্যাক্সিমামটাই পুরনো দিনের ইট পাথর এই সমস্ত কিছুই আছে, কয়েকটি মানে আপগ্রেডেশন ছাড়া। 1857 সালের স্বাধীনতা যুদ্ধের সময় লখনউ রেসিডেন্সি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি যত্ন সহকারে সংস্কার করা হয়েছে। বিস্তৃত ঐতিহ্যবাহী ক্যাম্পাস, যা বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের অধীনে একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার একটি সংগ্রহস্থল, যার প্রতিটি বীরত্ব এবং প্রতিরোধের গল্প বর্ণনা করে। বর্তমানে লন এবং বাগান ঘেরা ধ্বংসপ্রাপ্ত ভবনটি একটি মর্মস্পর্শী পর্যটক আকর্ষণ হিসাবে কাজ করে। অন্যদিকে হেনরি মন্টগোমারি লরেন্স সহ শত শত ব্যক্তির কবর সম্বলিত সংলগ্ন কবরস্থানটি প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে অবরোধের সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। এর ভিতরে একটি মিউজিয়ামও ছিল। সেই মিউজিয়ামে রয়েছে এখানকার সম্পূর্ণ ইতিহাস। আসুন জেনে নিই ঠিক কেন এই রেসিডেন্সি কমপ্লেক্সে
হামলা করা হয়েছিল। 1856 সালে যখন ব্রিটিশরা আউধকে নিজেদের সাথে সংযুক্ত করে, তখন স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে একটি বিদ্রোহ সংঘটিত হয়, যা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে পরিচিত, বা 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহ নামে যেটা আমরা জেনে থাকি। উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে প্রায় 1500 ব্রিটিশ বাসিন্দা লখনৌ রেসিডেন্সিতে আশ্রয় নেন এবং তাদের সুরক্ষার জন্য একই সংখ্যক ভারতীয় বেসরকারি সৈন্যও ছিলেন। তাদের সাথে ছিলেন হাই কমিশনার হেনরি লরেন্স। 1857 সালের 1 জুলাই লখনৌ রেসিডেন্সি অবরোধের মুখে পড়ে। সংখ্যায় অত্যাধিক কম থাকা সত্ত্বেও এবং ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও অবরুদ্ধরা 87 দিন ধরে টিকে থাকতে সক্ষম হয়। এক সময়ের বিশাল ভবনটিকে হাসপাতাল, অস্ত্রাগার এবং আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত করে। তবে ভেতরে আটকে পড়াদের উদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও অবরোধ ব্রিটিশদের পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয় এবং হেনরি লরেন্স সহ 2000 জনেরও বেশি লোকের মৃত্যু হয়। ব্রিটিশদের পক্ষে থাকা অনেক ভারতীয় সৈন্যকে হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ব্রিটিশরা পরবর্তীতে লখনৌ পুনরুদ্ধার করে এবং যারা এটি রক্ষা করতে মারা গিয়েছিল, প্রায় 2000 জন, তাদের এখন ধ্বংসপ্রাপ্ত সেন্ট মেরি চার্চের আশেপাশের কবরস্থানে সমাহিত করা হয়েছে। লখনৌ রেসিডেন্সির কমপ্লেক্সটিও অবরোধের শেষে যেমন ছিল তেমনই সংরক্ষিত করা আছে, যার মধ্যে গুলির চিহ্নযুক্ত দেওয়ালও রয়েছে। এখন রেসিডেন্সিতে যে মিউজিয়াম আছে সেখানে প্রদর্শনী হয়। পাশাপাশি ভবনটি তার উৎকৃষ্ট সময়ে কেমন দেখতে ছিল তার চিত্রও রয়েছে। ধ্বংসাবশেষ এবং বাগানগুলিকে ঘুরে বেড়ানোকে উপভোগ করে তোলে এবং অবিশ্বাস্যভাবে স্মরণীয় করে রাখে। এই দিনকার মতো আমরা আমাদের যাত্রা শেষ করি এবং হোটেলে ফিরে যাই। এরপর সন্ধেবেলা পৌঁছাই হযরতগঞ্জ, যেখানে খাবার দাবারের পুরো খাজানা আছে। প্রথমে চলে যাই রয়্যাল ক্যাফেতে। বিভিন্ন ধরনের মুখরোচক চাট তোমরা এখানে পাবে, তবে এখানকার সবচেয়ে ফেমাস হচ্ছে বাস্কেট চাট। যত ধরনের চাট হয় সেটার একটা কম্বিনেশন করে এই চাটটি তৈরি হয়। দেখো, তৈরি হচ্ছে বাস্কেট চাট। খেতে দুর্দান্ত জাস্ট। একটা বাস্কেট চাট যদি একজন খেয়ে নেয় তাহলে আর রাত্রিবেলা ডিনার করার প্রয়োজন হবে না। এছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের আইসক্রিম। সেটার পকেট পিঞ্চ কেমন হতে পারে সেটার একটা ঝলক তোমাদের দেখানো হলো। এই সেই বিখ্যাত বাস্কেট চাট। কোন দিক দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। এরপর পৌঁছে গেলাম রাম আশ্রে সুইট শপে, যেখানে বিখ্যাত হচ্ছে কালো গাজরের হালুয়া। উফ, এত অসাধারণ ছিল, যার স্বাদ আমি জীবনে ভুলবো না। এই সেই কালো গাজরের হালুয়া। তাছাড়াও আরো হরেক রকমের মিষ্টি আছে। এরপর পৌঁছে গেলাম প্রকাশ কি কুলফি। এইগুলো সবই আমিনাবাদ এলাকায়। কেশরিয়া বাদাম কুলফি আর ব্লুবেরি কুলফি দিয়ে মনকে ঠান্ডা করে ফেললাম। এছাড়া শীতকালে এখানে এক রকমের স্পেশাল মালাই পাওয়া যায়। সেই মালাই দিয়ে শেষ করলাম মিষ্টি খাওয়া।
তারপর পৌঁছে গেলাম ওয়াহিদ বিরিয়ানি। ওয়াহিদ বিরিয়ানির বিরিয়ানি আর চটপটা কাবাব দিয়ে সারলাম ডিনার। আজকের এই সুন্দর দিনটা শেষ হলো। এরপর থাকছে পরের দিন কিভাবে মেট্রো করে ঘুরে বেড়াবো পুরো লখনৌ শহরটিকে। কোনো রকম কোনো অটো, কোনো গাড়ি বুকিং ছাড়াই আমরা সম্পূর্ণ লখনৌ ট্রিপ কমপ্লিট করব। আর সেটা জানতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে চোখ রাখতে হবে হারিয়ে যাওয়ার গল্প চ্যানেলে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক তো বানতা হ্যায়।